থেকে এসে আমার সারা ঘর জুড়ে বসেছে। ও না থাকলে আমার এই ঘর আর ঘরই থাকবে না। কবিরাজ মশাই, আপনি কি মনে করেন ওকে? ওর ভাগ্যে যদি আয়ু থাকে তো দীর্ঘকাল বাঁচতেও পারে, তবে আয়ুর্বেদে যেরকমটা লিখছে তাতে তো বলেন কি? কারণ শাস্ত্রে বলেছেন পৈতৃকান সন্নিপাত যান কফবাত সমুদ ভাবান। আপনি ওই শ্লোকগুলো আর আওড়াবেন না, ওতে আমার ভয় আরো বেড়ে যায়। এখন কি করতে হবে আপনি সেইটা বলে দিন। আমি তো পূর্বেই বলেছি ওকে ঘরের বাইরে একেবারে যেতে দিতে পারবেন না। আহা, ও ছেলে মানুষ, ওকে সারাদিন ঘরের ভেতর বন্ধ করে রাখা যে ভারী শক্ত কাজ। তার কি করবেন বলেন? এই শরৎকালের রৌদ্র আর বায়ু দুই ওই বালকের পক্ষে যে বিষবর। কারণ কিনা শাস্ত্রে বলেছে অপোষ মারে জ্বরে কাশে কামলায়ং হরিমকে। তাহলে ওকে ঘরে বন্ধ করেই রেখে দিতে হবে? আর কোনো উপায় নেই? না, কিছু না, কারণ পবনে তপনে জৈব। আপনার ওই জৈব দিয়ে থাক না। এখন আমাকে কি করতে হবে আপনি সেইটা বলে দিন। কবিরাজ মশাই, আপনার ব্যবস্থা কিন্তু বড় কঠোর। তাদের সমস্ত যন্ত্রণা ও বেচারা মুখ বুঝিয়ে সহ্য করে, কিন্তু আপনার ওষুধ খাবার সময় ওর যে কষ্টটা হয় ওটা দেখলে আমার একেবারে বুক ফেটে যায়। কিন্তু দত্ত মশাই, সেই কষ্ট যত প্রবল তার ফল তো তত বেশি। তাই তো মহর্ষি যেমন বলেছেন ভেষজং হিতবাক্যঞ্চ তিক্তং আশু ফলপ্রদং। ওই যে তিক্তং আশু ফলপ্রদং। আজ তাহলে আসু দত্ত মশাই। ঠাকুরদা, ভাই মাধব, কি খবর বলো? আর খবর, তুমি যে ছেলে খেপাবার সর্দার। কিন্তু তুমি তো ছেলে নাও, তোমার ঘরেও ছেলে নেই, তোমার ভাবনা কি? হ্যাঁ, ঘরে একটি ছেলে এনেছি ঠাকুরদা। আচ্ছা, সে কি রকম? আমার স্ত্রী গ্রাম সম্পর্কে সে ভাইপো। ছেলেবেলা থেকে ওর মা, আবার কদিন হলো বাপ্পিও মারা গেছে। তবে তো আমাকে তার দরকার আছে। জানো তো ভাই, কত কষ্ট করে আমি টাকা করেছি, কোথা থেকে কোন ছেলে এসে আমার বহু পরিশ্রমের ধন একেবারে বিনা পরিশ্রমে ক্ষয় করতে থাকবে, সেসব কথা মনে করলেও আগে আমার খারাপ লাগতো। কিন্তু এই ছেলেটিকে আমার যেন কেমন একটা ভালো লেগে গেছে। তাই এর জন্য যতই খরচ করছো মনে করছো সে যেন টাকার পরম সৌভাগ্য। না 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 না, আগে টাকা রোজগার করতুম, সে কেবল একটা নেশার মতো ছিল, না করে থাকতে পারতুম না। কিন্তু এখন যা টাকা করছি তা সব ওই ছেলে পাবে জেনে উপার্জনে ভারী একটা আনন্দ পাচ্ছি ঠাকুর, তা বুঝতে পারলে?
একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? ওই কবিরাজ কবিরাজ? সে বলছে যে ওইটুকু শরীরে যেভাবে ওই বাত পিত্ত শ্লেষ্মা প্রকুপিত হয়ে উঠছে, তাতে ওরা আশা বেশি নেই। এখন একমাত্র উপায় ওকে শরতের রৌদ্র বাতাস থেকে বাঁচিয়ে ঘরে বন্ধ করে রাখা। ঘরে বন্ধ করে রাখা? হ্যাঁ, আর এই সমস্ত ছেলেগুলোকে ঘরের বাইরে বার করাই তো তোমার একমাত্র কাজ। ভাইয়া, তাই তোমাকে আমি একটু ভয়ই করি। মিছে বলনি, একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি। ওই শরতের রৌদ্র আর হাওয়ারই মতো। কিন্তু ভাই মাধব, ঘরে ধরে রাখার মতো খেলাও আমি কিছু জানি। সে কি জানি নে। আমার কাজকর্ম একটু সেরে আসি, তারপর ছেলেটির সঙ্গে ভাব করে নেব। জয় হোক। পিসেমশাই, 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 হ্যাঁ, বলো। পিসেমশাই, আমি কি ওই উঠোনটাতেও যেতে পারবো না, যেখানটাতে পিসিমা জাঁতা দিয়ে ডাল ভাঙেন? ভাঙা ডালের খুদগুলি দুই হাতে তুলে লেজের উপর ভর দিয়ে বসে কাঠবিড়ালি কুটুস কুটুস করে খাচ্ছে। আমি যদি কাঠবিড়ালি হতো, ওইখানটাতেও আমি যেতে পারবো না পিসেমশাই। না, যেতে পারবে না। কিন্তু কেন যেতে পারবো না? কবিরাজ যে বলেছে বাইরে বেরোলে তোমার অসুখ করবে। কবিরাজ কেমন করে জানলে? ওই দেখো, কবিরাজ জানবে না? সে যে মস্ত বড় বড় পুঁথি করে ফেলেছে। ও, পুঁথি পড়লেই কি সমস্তটা জানতে পারে? আমি যে পুঁথি কিছুই পড়িনি, তাই জানি। দেখো বাবা অমল, বড় বড় পণ্ডিতেরা সব তোমার মতো, তারা কেউ ঘর থেকে বেরোয় না। বেরোয় না? হ্যাঁ, কখন বেরোবে? তারা কেবল ঘরে বসে বসে পুঁথি পড়ে, আর কোনো দিকেই তাদের চোখ নেই। বাবা, তুমিও বড় হয়ে পণ্ডিত হবে, মস্ত বড় বড় পুঁথি পড়বে, আর সবাই দেখে একেবারে আশ্চর্য হয়ে যাবে। না না পিসেমশাই, না না, আমি পণ্ডিত হব না পিসেমশাই। আমি যা আছে সব দেখবো, কেবলই দেখেই বেড়াবো। আরে এত দেখবে কি, আর দেখার এত আছেই বাকি। আমাদের এই জানলার কাছে বসে সেই যে দূরে পাহাড় দেখতে পাওয়া যায়, আমার ভারী ইচ্ছে করে ওই পাহাড়টা পার হয়ে আমি চলে যাই। কি পাগলের মতো কথা তোমার! কাজ নেই, কম্ম নেই, খামোখা আমি পাহাড়টা পার হয়ে চলে যাই। কি যে বলে তার কোনো ঠিক নেই। আরে পাহাড়টা যখন দূরে মস্ত বেড়ার মতো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, তখন তো বাবা তোমাকে বুঝতে হবে ওটা পেরিয়ে যাওয়া বারণ। নইলে তুমি ভাবো, অত বড় বড় পাথরগুলোকে সব এক জায়গায় করে অত বড় একটা কাণ্ড করবার কি দরকার ছিল? পিসেমশাই, তোমার কি মনে হয় ওরা বারণ করছে? আমার ঠিক বোধ হয় এই পৃথিবীটা কথা কইতে পারে না, তাই অমনি করে দুই হাত নীল আকাশের দিকে তুলে ডাকছে। অনেক দূরে যারা ঘরের মধ্যে একলা বসে থাকে, তারা সে ডাক শুনতে পায়। পণ্ডিতরা বুঝি সে ডাক শুনতে পায় না? তারা তো তোমার মতো নয়, তারা শুনতেও চায়। আমার মতো আমি কালকে একজনকে দেখেছিলাম। সত্যি? হ্যাঁ, আচ্ছা, কিরকম শুনি শুনি। তার কাঁধে এক বাঁশের লাঠি, আহা, লাঠির আগায় একটা ছোট্ট পুঁটলি বাঁধা, বাঁ হাতে তার ঘটি, পুরনো একজোড়া নাগরা জুতো পরে সেই মাঠের পথ দিয়ে ওই পাহাড়ের দিকে যাচ্ছিল। আমি তাকে ডেকে জিজ্ঞাসা করলুম, তুমি কোথায় যাচ্ছ? সে বললে, আমি কাজ খুঁজতে যাচ্ছি। তারপরে ডুমুর গাছের তলা দিয়ে যেখান থেকে ঝর্ণা বয়ে গেছে, সেখানে এসে তার পুঁটলি নামিয়ে রেখে
ঝর্ণার জলে ছাতু মেখে খেতে লাগে। খাওয়া হয়ে গেলে আবার পায়ের কাপড় গুটিয়ে ঝর্ণার জল কেটে কেটে কেমন পার হতে হতে চলে গেল। পিসেমশাই, কাজ কি খুঁজতে হয়? হ্যাঁ, খুঁজতে হয় বই কি, কত লোক কাজ খুঁজে বেড়ায়। আমি কিন্তু পিসিমাকে বলে রেখেছি ওই ঝর্ণার ধারে গিয়ে একদিন আমি ছাতু খাবো। পিসিমাকে? হ্যাঁ তুমি পিসিমাকে বলেছো? হ্যাঁ বলেছি। পিসিমা কি বললে? পিসিমা বলেছেন তুমি ভালো হও, তারপর তোমাকে ঝর্ণার ধারে নিয়ে গিয়ে আমি ছাতু খাইয়ে আনবো। কবে আমি ভালো হব পিসেমশাই? হ্যাঁ, খুব শিগগির ভালো হয়ে যাবে বাবা। তুমি 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 খুব শিগগির ভালো হয়ে যাবে বাবা। খুব শিগগির পিসেমশাই? আর দেরি নেই। না। ভালো হলে কিন্তু আমি চলে যাব। কোথায় চলে যাবে? কোথায়? মা, বাবা, কোথায় চলে যাবে? কোথায়, কত দূরে আমি ঝর্ণার জল কেটে কেটে পার হতে হতে চলে যাব। দুপুরবেলা সবাই যখন ঘরে দরজা বন্ধ করে শুয়ে আছে, তখন আমি কোথায়, কত দূরে কাজ খুঁজে বেড়াতে বেড়াতে চলে যাব। যদি খুঁজে না পাও? খুঁজে যদি না পাই আবার আবার খুঁজবো পিসেমশাই। আচ্ছা, বেশ বেশ অমল, সব হবে বাবা। আগে তুমি ভালো হও। কিন্তু অমল, তুমি অমন করে দেশে বিদেশি লোককে ডেকে ডেকে কথা বলো না। বিদেশি লোক যে আমার ভারী ভালো লাগে পিসেমশাই। যদি তোমাকে ধরে নিয়ে যায় তবে তো বেশ হয়, কিন্তু আমায় যে কেউ ধরে নিয়ে যায় না, সবাই কেবল বসিয়ে রেখে দেয়। আমার কাজ আছে অমল, আমি চললুম। তুমি যেন আবার বাইরে বেরিয়ে যেও না। না, যাব না। জানলার ধারটাতেই আমি বসে থাকবো। বেশ, তুমি জানলার ধারটাতেই বসে থেকো। এই নাও। আমার যে পয়সা নেই। পয়সা নেই? পয়সা যখন নেই, খামোকা আমার বেলা কেন বইয়ে দিচ্ছ বাবা? আমি যদি তোমার সাথে যেতে পারতাম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ শুনে আমার ভারী মন কেমন করছে। তুমি এখানে বসে কি করছো বাবা? কবিরাজ যে আমায় বাইরে বেরোতে বারণ করেছে।
কবিরাজ, কেন বাছা, তোমার কি হয়েছে? আমি জানি না আমার কি হয়েছে। আমি যে পুঁথি কিচ্ছু পড়িনি, তাই জানি না আমার কি হয়েছে। দইওয়ালা, হ্যাঁ বাবা, তুমি কোথা থেকে আসছো? আমি তো আসছি আমার গ্রাম থেকে। তোমার গ্রাম? অনেক দূরে তোমার গ্রাম। তা বটে। আমার গ্রাম সেই 5 মুড়ো পাহাড়ের তলায় শামলি নদীর ধারে। 5 মুড়ো পাহাড়, শামলি নদী। কি জানি, বোধহয় তোমার গ্রাম আমি দেখেছি, কিন্তু কবে তা ঠিক আমার মনে পড়ে না। তুমি কি পাহাড় তলায় কোনোদিনও গিয়েছিলে বাবা? না, কোনোদিন যাইনি, তবে আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক বড় বড় বটের তলায় তোমাদের গ্রাম, একটা লাল রঙের রাস্তার ধারে, তাই না? ঠিক বলেছো বাবা। সেখানে পাহাড়ে সব গরু চড়ে বেড়াচ্ছে, মেয়েরা সব নদী থেকে জল তুলে নিয়ে যায়। কি আশ্চর্য! তুমি নিশ্চয়ই আমাদের গ্রামে কখনো গিয়েছিলে বাবা? আমি সত্যি বলছি দইওয়ালা, আমি কখনো যাইনি। কবিরের যেদিন আমায় বাইরে যেতে বলবে, তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। আরে যাবো বই কি, খুব নিয়ে যাবো। আর আমাকে তোমার মতন ওইরকম দই বেচতে শিখিয়ে দিও, ওইরকম বাঘ কাঁধে করে, খুব দূরের রাস্তা দিয়ে। তুমি দই বেচতে যাবে কেন? তুমি তো বড় বড় পুঁথি পড়ে পণ্ডিত হয়ে উঠবে। না না দইওয়ালা, আমি পণ্ডিত হব না। আমি তোমার মতন ওইরকম বাঘ কাঁধে করে তোমাদের গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে গ্রামে গ্রামে ঘরে ঘরে বেচে বেচে বেড়াবো। কেমন করে তুমি বলো? দই, ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দাও। হায় পোড়া কপাল, এ সুরও কি শেখবার সুর? না না, ওর শুনতে যে আমার ভারী ভালো লাগে। হ্যাঁ, দই, ভালো দই। দই, ভালো দই। বাবা, হ্যাঁ, এই একবার দই তুমি নাও। এই দই তুমি খেলে আমি কত খুশি হব। তোমার কি খুব দেরি হয়ে গেল দইওয়ালা? না বাবা, আমার কোনো দেরি হয়নি, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ, সে আজ আমি তোমার কাছ থেকে শিখে নিলুম বাবা।
অমন করে ডাকাডাকি করছো কেন? আমাকে তুমি ভয় করো না? তোমাকে ভয় করবো কেন? কেন? যদি তোমাকে ধরে নিয়ে যায়? ধরে নিয়ে যাবে? কোথায়? অনেক দূরে, ওই পাহাড় পেরিয়ে? হ্যাঁ, অনেক দূরে, একেবারে রাজার কাছে যদি নিয়ে যায়? রাজার কাছে? ধরে নিয়ে যাও না আমাকে। কিন্তু আমাকে যে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না। পারবে না? কেন? প্রহরী যে আমার বাইরে বেরোতে বারণ করেছে। আমি নয়, কবিরা, তাই তো? হ্যাঁ, কবিরাজ। আরে কবিরাজ কেন বারণ করেছে সেটা তো আমাকে বলনি। আমি যে জানি নে, আমার যে পুঁথি পড়া যায় না, জানো না? পুঁথি যে আমি ছোট থেকে কিছুই পড়িনি, তাই তো জানি নে। আচ্ছা প্রহরী, হ্যাঁ। তুমি ঘন্টা বাজাবে না? হ্যাঁ, বাজাবো, কিন্তু এখনো তো সময় হয়নি। কেউ বলে সময় বয়ে যাচ্ছে, আবার কেউ বলে সময়ই হয়নি। তুমি ঘন্টা বাজালে তবেই তো সময় হবে। তা কি করে হয় বাবা? আরে সময় হলে তবে তো আমি ঘন্টা বাজিয়ে দিই। বেশ লাগে তোমার ঘন্টা, আমার শুনতে ভারী ভালো লাগে। তোমার ঘন্টা কেন বাজে প্রহরী? কেন বাজে? আরে ঘন্টা এই কথা বলে যে সময় বসে নেই, সে কেবলই চলে যাচ্ছে। চলে যাচ্ছে? কোথায়? কোন দেশে? সে দেশে সবাইকে যেতে হবে বাবা। সবাইকে? আমাকেও প্রহরী? হ্যাঁ, যেতে হবে বই কি। কিন্তু কবিরাজ যে আমার বাইরে বেরোতে বারণ করেছে। আরে বাবা, কোনদিন কবিরাজ হয়তো স্বয়ং হাতে ধরে নিয়ে যাবেন। তুমি তাকে চেনো না, সে কেবলই আটকে রেখে দেয়। তার চেয়ে বড় কবিরাজ যিনি আছেন, তিনি এসে ছেড়ে দিয়ে যান। আমার সে ভালো কবিরাজ কবে আসবে প্রহরী? আর যে আমার এখানে বসে থাকতে ভালো লাগে না। না, আরে না বাবা, অমন কথা বলতে নেই। প্রহরী, হ্যাঁ, ওই যে দূরে নিশান উড়িয়ে দিয়েছে, আর ওখানে লোকজন কেবলই আসছে যাচ্ছে। ওখানে কি হয়েছে প্রহরী? ওখানে নতুন ডাকঘর বসেছে। ডাকঘর? কার ডাকঘর? রাজার ডাকঘর। রাজার ডাকঘর? আচ্ছা প্রহরী, রাজার ডাকঘরে কি রাজার থেকে সব চিঠি আসে? আসে বই কি। আরে দেখো বাবা, একদিন তোমার নামেও চিঠি আসবে। আমার নামে? বেশ হবে। রোজ একটা করে যদি চিঠি পাই, এই জানলার ধারে বসে বসে পড়ি। কিন্তু আমি তো পড়তে জানি না, কে পড়ে দেবে? পিসিমা যে রামায়ণ করে, কিন্তু পিসিমা কি রাজার লেখা পড়তে পারবে? প্রহরী, হ্যাঁ। যদি পড়তে না পারি আমি জমিয়ে রেখে দেব। আরে বেশ বেশ, যখন বড় হব হ্যাঁ। তখন আমি পড়বো। হ্যাঁ, কিন্তু আমাকে যে রাজা চিঠি লিখবেন তা তুমি কেমন করে জানলে? বারে, আমি জানবো না? এই ধরো, রাজামশাই যদি তোমাকে চিঠি নাই লেখেন, তাহলে ঠিক তোমার এই খোলা জানলাটার সামনে ওই অত বড় সোনালী রঙের নিশে নুড়িয়ে রাজামশাই ডাকঘর খুলতে যাবেন কেন? রাজার লেখা চিঠি আমায় কে এনে দেবে প্রহরী? সে রাজার অনেক ডাকঘর করা আছে। দেখুনি, বুকে গোল গোল সোনার তকমা পরে তারা ঘুরে বেড়ায়। দিন নেই, রাত নেই, গরিব নেই, বড় মানুষ নেই, সবার বাড়িতে তারা চিঠি বিলি করে বেড়ায়। সে খুব জব্বরদস্ত। বেশ তো, আমি বড় হয়ে রাজার ডাকঘর করা হব। তুমি হাসছো কেন? আমার ওই কাজটি সব থেকে ভালো লেগেছে। তাই? না, তোমার কাজও খুব ভালো। দুপুরবেলা যখন রোদ্দুর ঝাঁ ঝাঁ করে, তখন তোমার ঘন্টা বাজে।
আবার এক একদিন রাত্রে বিছানায় উঠে দেখি প্রদীপের আলো কখন নিভে গেছে। দূরে কোন অন্ধকার থেকে তোমার ঘন্টার আওয়াজ ভেসে আসছে। এই মোড়ল এসে গেছে, আমি এবার যাই বুঝলে বাবা। ও যদি দেখতে পায় আমি তোমার সাথে গল্প করছি তাহলেই মুশকিল হবে। কোথায়? আরে বাবা ওই তো, ওই যে দূরে দেখো, ওই যে হাতে একটা লাঠি। ও, ওকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? না না বাবা, ও আপনি মোড়লই করে। দিন রাত মানুষের সাথে এমন করে লাগে যে সকলে ওকে ভয় করে। কেবল সকলের সাথে শত্রুতা করে আপনার ব্যবসা চালায়। বাবা আজ আমি যাই, আমি কাল এসে তোমায় আবার সমস্ত শহরের গল্প শুনিয়ে দিয়ে যাবো, কেমন? মোড়ল মশাই, মোড়ল মশাই, মোড়ল মশাই। রাস্তার মাঝখানে আমায় এমন করে ডাকাডাকি করছে, কোথাকার বাঁদর রে? হ্যাঁ কে? কে হয়েছে? তুমি তো মোড়ল মশাই, তোমায় তো সবাই মানে। হ্যাঁ তা মানে বই কি? খুব মানে। রাজার ডাক হরকরা তোমার কথা শুনে। আমার কথা না শুনলে তাদের প্রাণ বাঁচবে? তুমি তাহলে ডাক হরকরাদের বলে দেবে আমার নাম অমল, আমি এই জানলার কাছটাতেই বসে থাকি। অমল? হ্যাঁ, ও তা কেন বলে দেখে? আমার নামে যদি চিঠি আসে। চিঠি? হ্যাঁ। তোমার নামে? আরে তোমাকে কে চিঠি লিখবে? রাজা। রাজা? রাজা চিঠি লিখবে? রাজা? রাজার চিঠির অপেক্ষা? তা লিখবেন বই কি? খুব লিখবেন। তুমি তো তার পরম বন্ধু। শুনেছি এই তোমার সঙ্গে দেখা না হয়ে তিনি একেবারে শুকিয়ে যাচ্ছে। শোনো হে, তোমার চিঠি এলো বলে এই আজ আসে কি কাল আসে? মোড়ল মশাই, তুমি কি আমার উপর রাগ করেছো? না 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 না, তোমার উপর রাগ করবো আমি? আমার এত সাহস হবে? হ্যাঁ, তুমি রাজামশাইয়ের পরম বন্ধু, তোমার সঙ্গে রাজামশাইয়ের চিঠি চালাচালি হয়, আর আমি রাগ করবো তোমার উপর? আমি বরং রাজামশাইকে গিয়ে তোমার কথা বলবো, তাহলে তিনি পাইপ পাঠিয়ে তোমার খবর নেবেন। হ্যাঁ, মাধব দত্তের বড় বাড় বেড়েছে দেখছি। আসলে ওই 2 পয়সা জমিয়েছে কিনা, তাই তার ঘরে এখন এই রাজা বাদশার কথা ছাড়া কোনো কথা চলে না। দেখাচ্ছি মজা, রাজামশাইয়ের কানে কথাটা তুলতে হবে। ওরে ছোড়া, তোর চিঠি যাতে তাড়াতাড়ি আসে তার ব্যবস্থা আমি করছি। মাধব দত্তের ভারী আসপর্দা, রাজামশাইয়ের কানে কথাটা উঠলে একেবারে গ্রস্ত হয়ে যায়। এখন ফুল তুলতে চলেছি। ফুল তুলতে চলেছো, তাই তোমার পা দুটি অমন খুশি হয়ে উঠেছে। মল বাজছে ঠক ঠক ঠক। যা
তোমার সাথে যেতে পারতো, তাহলে ওই উঁচু ডাল যেখানে দেখা যায় না সেখান থেকে আমি তোমাকে ফুল পেড়ে দিত। তাই বই কি? ফুলের খবর আমার চেয়ে তুমি নাকি বেশি জানো? জানি, আমি খুব জানি। আমি 7 ভাই চম্পার খবর জানি। তুমি আমার পারুল দিদি হবে। পারুল দিদি, কি বুদ্ধি তোমার! পারুল দিদি আমি কি করে হব? আমি যে সুধা, আমি শশী মালিনীর মেয়ে। জানো, আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয়। আমি যদি তোমার মতো এইখানে বসে থাকতে পারতুম তাহলে বেশ হতো। তাহলে সমস্ত দিন ধরে কি করতে? আমার পেনে বউ পুতুল আছে, আর বিয়ে দিতে। হ্যাঁ শোনো, আমার বেলা বয়ে যাচ্ছে, দেরি হলে আর ফুল থাকবে না। এই দাঁড়াও, আমার তোমার সাথে গল্প করতে খুব ভালো লাগছে। আচ্ছা বেশ, ফুল তুলে ফেরবার পথে তোমার সাথে গল্প করে যাব। আমাকে একটা ফুল দিয়ে যাবে? ফুল অমনি কেমন করে দেব? দাম দিতে হবে। দেব? আমি দাম দেব? আমি বড় হয়ে কাজ খুঁজতে চলে যাব, ওই ঝর্ণা পার হয়ে, তখন আমি তোমাকে দাম দেব। আচ্ছা বেশ, তাহলে তুমি ফুল তুলে আসবে? আসবো। আসবে? আসবো। আমার নাম অমল। অমল, আমাকে ভুলে যাবে না তো? না না, তোমাকে আমি ভুলবো না। দেখো, আমার ঠিক মনে থাকবে। আমরা দুজন এই গরু হবো। সমস্ত দিন খেলবে? হ্যাঁ, সমস্ত দিন আমরা কি হলো? তুমি খেলবে না? বেরিয়ে এসো না। কিভাবে যাব? কবিরাজ যে আমায় বাইরে বেরোতে বারণ করেছে। কবিরাজ, কবিরাজের কথা শোনো বুঝি? তোমরা আমার এই জানলার সামনে দাঁড়িয়ে একটু খেলবে, আমি একটু দেখি। কি নিয়ে খেলবো? ও দাঁড়াও, কি চমৎকার খেলা, সুন্দর জাহাজ। এই দেখো, এই দেখো, এই জটাই বুড়ি। এই দেখ, এই সেপাই, কি সুন্দর সেপাই। দেখ ভাই দেখ। আচ্ছা ভাই, এই যে তুমি এগুলো আমাদের দিয়ে দিলে, তোমার কষ্ট হচ্ছে না? তোমার কষ্ট হয় না বুঝি?
আর কিন্তু ফিরিয়ে দেব না। ফিরিয়ে দিতে হবে না, শুধু তোমরা রোজ সকালবেলা আমার এই জানলার সামনে একটু খেলে যেও। বেশ, রোজ সকালে এসে আমরা তোমার এখানে খেলে যাব। এই, 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 কি সুন্দর কাজ। ও ভাই, তুমি তো ঘুমিয়ে পড়লে। হ্যাঁ, আমার যে ভারী ঘুম পেয়ে আসছে। এখন তো সবাই এক পর বেলা, এখনো তোমার ঘুম পায় কেন? ওই যে এক প্রহরের ঘন্টা বাজছে। আমাকে ঘুমোতে যেতে ডাকছে। আচ্ছা ভাই, আমরা তাহলে এখন আসি, হ্যাঁ? কাল সকালে আবার আসবো। চ ভাই, চ। পিসেমশাই, আমি কি আজ ওই জানলার ধারটাতেও যেতে পারবো না? কবিরাজ বারণ করেছে। ওখানে বসে থেকেই তুমি রোজ রোজ সমস্ত না ছেলেদের না, সঙ্গে- ওখানে থাকলে আমি খুব ভালো থাকি পিসেমশাই। এই রাজ্যের সমস্ত ছেলে বুড়ো সকলের সঙ্গে তুমি একেবারে ভাগ করে নিয়েছো। রোজ সকালবেলা আমার দরজার সামনে একটা মস্ত মেলা বসে যায়। আরে বাবা, এতেও কি শরীর টেকে? আমার ফকির বুঝি আজকে আমায় না দেখতে পেয়ে চলে যাবে পিসেমশাই? ফকির? হ্যাঁ, আমার যে রোজ দেশ বিদেশের গল্প বলে যায়, শুনতে আমার ভারী ভালো লাগে। কই, আমি তো কোনো ফকিরকে জানি না। তোমার দুটি পায়ে পড়ি পিসেমশাই, তুমি ফকিরকে অবশ্যই বলো সে যেন আমার সাথে দেখা করে তারপরে যায়। ফকির, 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 এসো, এসো ফকির, এসো আমার বিছানায় এসে বসো ফকির, বসো, বসো। কে কি? এই যে ফকির, আমি ফকির। তুমি যে কি আর কি নও তা আমি বুঝে পাইনি। বলো বাবা, এবারে কোথায় গিয়েছিলে তুমি? এবারে ক্রৌঞ্চ দ্বীপে গিয়েছিল। যদি রুমচুদ্বীপ কেমন দ্বীপ ফকির? আরে সে ভারী আশ্চর্য জায়গা, বুঝলে অমল, সেখানে মানুষ নেই, সে পাখিদের দেশ। তারা কথা কয় না, চলে না, তারা গান গায় আর ওরে। বাহ, চমৎকার! হ্যাঁ। সমুদ্রের ধারে আরে সমুদ্রের ধারে বই কি, নীল রঙের পাহাড় আছে। নীল রঙের পাহাড়েই তো তাদের বাসা, বুঝলি অমল। সূর্যাস্তের সময় সূর্যের আলো এসে ওই পাহাড়ের ওপরে পড়ে, আর ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখি তাদের বাসায় ফিরে আসতে থাকে। আর তখন সেই
পাহাড়ের রঙে, আকাশের রঙে, পাখিদের রঙে সে এক কাণ্ড হয়ে ওঠে। পাহাড়ে ঝর্ণা আছে আরে ঝর্ণা না থাকলে কি চলে? একেবারে হিরে গলিয়ে ঢেলে দিচ্ছে, আর তার কি নৃত্য! বুঝলে অমন, ওই নুড়িগুলোকে ঠুং ঠাং ঠুং ঠাং শব্দে বাজাতে বাজাতে সমুদ্রে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ছে। কোন কবিরাজের বাবার সাধ্য নেই এক দণ্ড তাকে কোথাও আটকে রাখে। বুঝলে অমল, ওই পাখিগুলো আমাকে নিতান্ত তুচ্ছ মানুষ মনে করে যদি এক ঘরে করে না রাখতো, তাহলে তাহলে তাদের ওই হাজার হাজার বাসার এক পাশে ছোট্ট একটা বাসা বেঁধে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে সমস্ত দিনটা কাটিয়ে দিত। ওকে, আমি যদি পাখি হতুম তাহলে তো ভারী একটা মুশকিল হতো। কেন? আমি শুনলুম তুমি দইওয়ালাকে বলে রেখেছো বড় হয়ে তুমি দই বিক্রি করবে, কিন্তু এই পাখিদের মধ্যে তোমার দইয়ের ব্যবসাটা তেমন কিন্তু জমতো না। ওতে বোধহয় তোমার কিছু লোকসানই হতো। আমার তো আর চললো না, তোমরা দুজনে মিলে আমাকে খেপিয়ে তুলবে দেখছি। আমি চললুম। পিসেমশাই, আমার দইওয়ালা কি এসে চলে গেছে? গেছে বলছি, সে তো কখন চলে গেছে। তার তো আর তোমার ওই শখের ফকিরে তল্পিবে একেবারে ক্রৌঞ্চ দিকে উড়ে বেড়ালে পেট চলে না, না? হ্যাঁ, সে তোমার জন্য একবার দই রেখে গেছে। গ্রামে তার বঞ্জির বিয়ে, কলমি পাড়ায় সে গেছে বাসির ফরমাস দিতে। সে এখন ব্যস্ত। কিন্তু সে যে বলেছিল আমার সাথে তার ছোট বোনঝিটির বিয়ে দেবে, তার নাকি নলো, তার লাল ডুরে শাড়ি। খাসা বউ তো! আমি যে ফকির মানুষ, আমারই লোভ হয়। আর পারা যায় না। এসো এসো এসো, জয় হোক জয় হোক। ফকির, হ্যাঁ বাবা। ফকির, আমাকে একটা কথা তুমি চুপি চুপি বলবে ফকির? কি বাবা? ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে? শুনেছি সে চিঠি রওনা হয়ে বেরিয়েছে। সেই চিঠি এখন পথে আছে। পথে? কোন পথে ফকির? বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে সেই যে দূরে দেখা যায় ঘন বনের পথে। তুমি তো সব জানো দেখছি। আমি সব জানি ফকির। কেমন করে জানলে বাবা? তা তো আমি জানি না। আমি যেন চোখের সামনে সব দেখতে পাই ফকির। মনে হয় যেন কতবার দেখেছি, কতদিন আগে। আমি এখনো দেখতে পাচ্ছি ফকির। পাহাড়ের ওপর থেকে রাজার ডাক হরকরা একলা কেবলই নেমে আসছে। কাঁধে তার চিঠির থলি, হাতে তার লণ্ঠন। পাহাড়ের গা বেয়ে তারা একলা কেবলই চলে আসছে। পাহাড়ের নিচে ঝর্ণার পথ যেখানে ফুরিয়েছে, তার পাশে সরু নদী বেঁকে গেছে। সেই নদীর ধার বয়ে তারা একলা কেবলই নেমে আসছে। নদীর ধারে জোয়ারির ক্ষেত, তার পাশে সরু আল বেয়ে তারা একলা কেবলই চলে আসছে। তার পাশে আখের ক্ষেত,
আখের খেতে একটিও মানুষ নেই। ঝিঝি পোকা ডাকছে আর কাদা খোঁচা লেজ দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। ওকে, তাদের যতই আমি আসতে দেখছি, আমার বুকের ভেতর ভারী খুশি হয়ে উঠছে। অমন নবীন চোখ তো আমার নেই বাবা, তবে তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি। ফকির, যে রাজার ডাকঘর, তুমি তাকে চেনো? চিনি বই কি, আমি যে রোজ তার কাছে ভিক্ষা আনতে যাই। সে তো বেশ, আমিও তার কাছে ভিক্ষা নিতে যাব, পারবো না যেতে। বাবা, বাবা, তোমার যে আর ভিক্ষার প্রয়োজন হবে না। তিনি তোমাকে যা দেবেন অমনি দিয়ে দেবেন। না ফকির, না, আমি তোমার মতন খঞ্জনি বাজিয়ে জয় হোক বলে ভিক্ষে চাইবো। সে দারুণ হবে ফকির। সে দারুণ মজা হবে। তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে আমারও পেট ভরে ভিক্ষা মিলবে। কিন্তু বাবা, তুমি কি ভিক্ষা চাইবে? আমি রাজাকে বলবো, তুমি আমাকে তোমার ডাকঘরে ডাক হরকরা করে দাও। আমি দেশে দেশে ঘরে ঘরে তোমার চিঠি বিলি করে বেড়াবো। কিন্তু বাবা, ঘরে বসে থাকলেই বা এত কিসের দুঃখ? ফকির, না ফকির, না, কোনো দুঃখ নেই ফকির। আগে যখন ঘরে একা বসে থাকতাম, মনে হতো দিনই ফুরোচ্ছে না। এখন রাজার ডাকঘর থেকে আমার একলাই ভালো লাগে। আমার নামে রাজার চিঠি আসবে মনে করলে আমি চুপ করে একা বসে থাকতে পারি। কিন্তু ফকির, চিঠিতে যে কি লেখা থাকবে তা তো আমি জানি না। তা না হয় নাই বা জানলে, তোমার নামটি তো লেখা থাকবে, তাহলেই তো হলো। না, আর তো পারা যায় না। আমি যে এদের নিয়ে কি করি, আমার হয়েছে যত। এই তোমরা দুজন, এই তোমরা দুজনে মিলে কি ফ্যাসাদ বাঁধিয়ে বসে আছো? কি হয়েছে কি? তোমরা নাকি রটিয়েছো যে রাজা তোমাদের চিঠি লিখবেন বলে ডাকঘর বসিয়েছে। আর ওদিকে ওই ওই মোড়ল, সে তো রাজার নামে বেনামে চিঠি লিখে দিয়ে একেবারে বসে আছে। সকল কথাই যে রাজার কানে ওঠে তা কি আমরা জানি না? তবে সামলে চলো না কেন? রাজা বাদশার নাম করে অমন কথা মুখে আনো কেন? তোমরা দুজনে মিলে আমাকে একটা ফ্যাসাদে ফেলবে দেখছি। ফকির, রাজা কি রাগ করবেন? আজ সকাল থেকে আমার চোখের উপর থেকে থেকে অন্ধকার নেমে আসছে। আজ যে আমার কথা বলতে ইচ্ছে করছে না ফকির। মনে হচ্ছে এ সব যেন স্বপ্ন। আমার নামে কি রাজার চিঠি আসবে না ফকির? এখনই যদি
আসবে বাবা, আসবে, চিঠি আজই আসবে। কবিরাজ মশাই, আজ কেমন ঠেকছে? এই হাসিটি তো ভালো ঠেকছে না। বোধ হচ্ছে আর ধরে রাখা গেল না। আমি তো নিষেধ করে গিয়েছিলাম, কিন্তু বোধ হচ্ছে বাইরের হাওয়া লেগেছে। না না কবিরাজ মশাই, আমি ওকে বাইরে বেরোতে দেই নে। আমি সারাদিন ওকে ঘরের ভেতর বন্ধ করে রাখি। আমার দরজাও তো প্রায় বন্ধই থাকে। আজ একটা কেমন হাওয়া দিয়েছে। আমি দেখে এলাম তোমাদের সদর দরজা দিয়ে একেবারে হু হু করে হাওয়া বইছে। ওই হাওয়াটি তো একেবারেই ভালো নয়। এখনই ওই দরজাটি ভালো করে তালা চাবি বন্ধ করে দাও, না হয় দিন দুই দিন তোমার এখানে লোক আনাগোনা বন্ধই থাক না। কেউ যদি এসে পরে তো খিড়কির দরজা আছে। আর ওই জানলাটি দিয়ে যে সূর্যাস্তের আভাটি আসছে ওটিও বন্ধ করে দাও। ওতে রোগীকে বড় জাগিয়ে রেখে দেয়। কিন্তু এ কি, তোমার ঘরে যে মোড়ল আসছে, এ কি উৎপাত! না না, আমি তবে এখন আসি, কিন্তু তুমি যাও যাও, ভালো করে দরজাটা বন্ধ করে দাও। আমি বাড়ি গিয়েই একটা বিষ বড়ি পাঠিয়ে দিচ্ছি, তো সেইটা খাইয়ে দেখো। যদি রাখবার হয় তো সেইটাতেই টেনে রাখতে পারবে। বাড়িতে আছো? মাধব, তোমার তো দেখছি এখন ভাই সব বড় বড় মানুষের সঙ্গে বসাকে। দোহাই কবিরাজ মশাই, এসব নিয়ে পরিহাস করবেন না। আমরা নিতান্ত সামান্য লোক। তোমার ওই ছেলেটি, ও তো রাজামশাইয়ের চিঠির অপেক্ষায় বসে আছে। ও ছেলে মানুষ, ওর কথাও কি ধরতে আছে? আশ্চর্যের কি আছে ভাই? চলো, তোমার মতো এমন যোগ্য ঘর আর রাজামশাইয়ের পাবেন কোথায় বলো দেখিনি? তাই দেখছো না, এই তোমার এই ঘরের ঠিক সামনে তিনি তার ডাকঘর খুলে বসেছে। ওই ছোড়া, এই তোর নামে যে রাজামশাইয়ের চিঠি এসেছে রে। সত্যি? সত্যি না হয়ে যায়? তুই রাজামশাইয়ের পরম বন্ধু। তুমি বলো না, সত্যি তার চিঠি? হ্যাঁ বাবা, আমি ফকির তোমাকে বলছি, এ সত্য তার চিঠি। কিন্তু আমি যে এতে কোনো অক্ষর দেখতে পাচ্ছি না। আমার চোখে আজ যে সব সাদা হয়ে গেছে। ফকির ফকির ফকির, তুমি বলো না এই চিঠিতে কি লেখা আছে? রাজামশাই চিঠিতে লিখছেন, আজকালের মধ্যেই আমি তোমাদের বাড়িতে আসছি। আমার জন্য ওই তোমাদের মুড়ি মুড়কির ভোগ সব প্রস্তুত করে রাখো। এই রাজভবন আমরা
আমার একেবারে ভালো লাগছে না। দোহাই মোড়ল মশাই, এইসব কথা নিয়ে পরিহাস করবেন না। পরিহাসের কিছু নেই ভাই। এই দেখো, এই আজকে তোমার চিঠি এসেছে, কালকে স্বয়ং রাজামশাই চলে আসবেন। পরিহাস, কোনো পরিহাস নেই, পরিহাস। পরিহাস করেন এমন সাধ্য আছে ওর? আরে ঠাকুরদা, তুমিও কি খেপে গেলে? হ্যাঁ, আমি খেপেছি। তাই এই সাদা কাগজে অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখেছেন তিনি স্বয়ং আজকে আসবেন। তিনি তার রাজকবিরাজকেও সঙ্গে করে নিয়ে আসবেন। ওই যে ফকির বাজনা বাজছে, তুমি শুনতে পাচ্ছ না? মহারাজ আজ রাত্র 2 প্রহরে আসবেন। রাজা তার বালক বন্ধুটিকে দেখবার জন্যে তার সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছেন। একি চারদিকে সমস্ত এই যে বন্ধন, খুলে দাও, খুলে দাও। যত দ্বার জানালা আছে সব খুলে দাও। অর্ধরাত্রে যখন রাজা আসবেন, তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে? পারবো, আমি পারবো। বেরোতে পারলে যে আমি বাঁচি। আমি রাজাকে বলবো, এই অন্ধকার আকাশের ধ্রুব তারাটিকে তুমি চিনিয়ে দাও। সে তারা বোধহয় আমি কতবার দেখেছি, কিন্তু সেটা যে কোনটা তা তো আমি চিনি নে। তিনি তোমাকে চিনিয়ে দেবেন। এই ঘরটি রাজার আগমনের জন্য ফুল দিয়ে সাজিয়ে রাখো। বাবা অমল, বাবা অমল, রাজা তোমাকে ভালোবাসেন। তিনি স্বয়ং আজ আসছেন। বাবা, তার কাছে আজ কিছু প্রার্থনা করো। আমাদের অবস্থা তো ভালো নয়, বোঝোই তো সব। পিসে মশাই, সে তোমার কোনো ভাবনা নেই। সে আমি সব ঠিক করে রেখেছি পিসে মশাই। বেশ বেশ, কি ঠিক করে রেখেছো বাবা? আমি রাজাকে বলবো, তুমি আমাকে তোমার ডাকঘরে ডাক হরকরা করে দাও।
আমি এখন বালকের শিয়রের কাছে বসবো। প্রদীপের আলো নিভিয়ে দাও। এখন আকাশের তারাটি থেকে আলো আসুক। ওর ঘুম এসেছে। ঠাকুরদা, ঠাকুরদা, তুমি অমন নীরব মূর্তিটির মতো বসে রইলে কেন? এসব কি ঘটছে? এগুলো কি ভালো লক্ষণ? আমার বড় ভয় করছে ঠাকুরদা। ওরা আমার ঘরের সমস্ত আলো বন্ধ করে দিয়েছে। ওই তারার আলোয় আমার কি হবে ঠাকুরদা? চুপ করো অবিশ্বাসী, কথা কইও না। ও ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে দিতে পারবো না। ও কখন ডাকবে? যখন রাজা এসে ওকে ডাকবেন। তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে। কি বলবো? বলো যে সুধা তোমাকে বলেনি।